গুড মর্নিং। দেখো, রেশিও প্রপোর্শন চ্যাপ্টারটা যে কটা বাকি আছে আমি শুধু সে কটাই করাচ্ছি। আপ টু 63 হয়ে আছে, তোমাদের 65 থেকে আজকে হবে এবং চ্যাপ্টারটা আজকে শেষ হয়ে যাবে। এখানে ম্যাথসটা দেখো, দ্য স্যালারি অফ এ বি সি টুগেদার অ্যামাউন্টস টু 333। যদি এ বি সি এর টোটাল ইনকামের যোগফল 333 হয় এবং তারা যদি এত এত পার্সেন্ট স্পেন্ড করে থাকে, তাহলে এটা মাথায় রাখতে হবে যে যেটা স্পেন্ড করছে সেটা বাদ দিয়ে যেটা, অর্থাৎ 80% যদি কেউ স্পেন্ড করে তার মানে তার সেভিংস নিশ্চয়ই 20%। ঠিক একইভাবে বাকিগুলো 85% যদি সেভিংস স্পেন্ড করে তাহলে 15% সে সেভ করছে। তো এভাবে আমরা অঙ্কটায় দেখি কি করা গেছে। 20% অফ এ বার করা হচ্ছে। প্রথমে দেখা যাচ্ছে যে এ প্লাস বি প্লাস সি হচ্ছে 333 এবং যেটা সেভ করা হচ্ছে 80% স্পেন্ড করে দিচ্ছে, মানে 20% সেভ করছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনকামটা। তাহলে ইনকামে 20% কত? 7x, কারণ ওখানে রেশিওটা বলা আছে যে সেভিংসের রেশিও হচ্ছে 7:6:9। ঠিক একইভাবে এখানে তাহলে সেভিংসগুলো বার করে নেওয়া হয়েছে, সেভিংসের রিলেশনগুলো বার করে নেওয়া হয়েছে, দিয়ে এ বি সি এর ভ্যালু বার করে নেওয়া হয়েছে এক্সের মাধ্যমে। কত কত বেরোচ্ছে? 35x, 40x এবং 36x। তাহলে এ প্লাস বি প্লাস সি যা এক্সের ভ্যালুগুলো দিয়ে সেই সামটাও সেই একই ভ্যালু পুট করছে এখানে। ক্যালকুলেট করে আমরা এক্সের ভ্যালু পাচ্ছি 3। এখানে চাইছে বি এর শেয়ার কত ছিল, মানে বি এর স্যালারি কত ছিল, শেয়ার নয় স্যালারি। তো এক্সের ভ্যালু যদি 3 হয় তাহলে 6x এর ভ্যালু কত? 18। এবার 15% অফ বি হচ্ছে 18, তাহলে 100% অফ বি যত সেটাই হচ্ছে বি এর স্যালারি। ক্লিয়ার? নেক্সট অঙ্কে যাচ্ছি। আসলে এখানে অঙ্কটা সবটাই করা আছে, দেখলে বুঝতে পারবে, হিসাবটা এখানে বোঝানো আছে উপরের লাইনগুলোতে সব। নেক্সট অঙ্কে যাই। 66 বলা আছে তাদের ইনকামের রেশিও বলা আছে, এক্সপেন্ডিচারের রেশিও বলা আছে এবং এখানে একটা সম্পর্ক দেওয়া আছে, রিলেশন দেওয়া আছে সেভিংসের সাথে ইনকামের। সেখান থেকে বাকিগুলোকে আমরা বার করব। ওকে, দেখা যাচ্ছে ইনকাম আমি যদি এক্স দিয়ে ধরে নিই তাহলে 7x, 9x অ্যান্ড 12x, আর যদি এক্সপেন্ডিচার ওয়াই দিয়ে আমরা লিখি তাহলে আমরা বলবো 8y, 9y, 15y। এবার একটা রিলেশন বলা আছে যে এর ইনকামের 1/4 তার সেভিংসের সমান। তো সেভিংস নর্মালি ইনকাম মাইনাস এক্সপেন্ডিচারই তো সেভিংস। তার মানে 7x মাইনাস 8y ইকুয়ালস টু হচ্ছে ইনকামের 1/4। রিলেশনটা বোঝানো গেল কি? এটা এর ক্ষেত্রে, কিন্তু অনলি এর ক্ষেত্রে এটা বলা আছে। এবার আমার কি সুবিধা হলো যে আমি এক্স আর ওয়াইয়ের মধ্যে একটা রিলেশন পাচ্ছি। সেই রিলেশনটা কত না, এক্স ইকুয়ালস টু 32y/21। এবার এই রিলেশনটা আমরা প্রত্যেক ক্ষেত্রে পুট করছি। প্রত্যেক কোন ক্ষেত্রে? প্রত্যেক সেভিংসের ক্ষেত্রে, কারণ সেভিংস মানে আমরা জানি ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার। তাহলে সেটা এর ক্ষেত্রে পুট করা হলো, বি এর ক্ষেত্রে পুট করা হলো, সি এর ক্ষেত্রে পুট করা হলো। ম্যাথসটাকে আমি ইচ্ছে করেই গোটাটা করিনি, শুধু ক্যালকুলেশনটাকে আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে করতে হবে, বাকিটুকু তোমরা করবে এবং বলবে যে হ্যাঁ হয়েছে। তাহলে এদের রেশিও করবো আলটিমেটলি, তাহলে তাদের সেভিংসের রেশিওটা আমরা পাবো শেষ অবধি। ওকে, নেক্সট অঙ্কে যাই। পড়ে নাও অঙ্কটা। এবিসি টোটাল তাদের যে অ্যামাউন্ট তাদের মধ্যে ডিভাইড করা হচ্ছে, তার সেটা হচ্ছে 5,625। এবার এ এর সাথে সি এর, বি এর সাথে সি এর, এর মানে একে অপরের একটা রিলেশন দেওয়া আছে। সেই রিলেশনগুলো প্রথমে তৈরি করব, সেখান থেকে সলভ করব। দেখা যাক। এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে 5,625। এবার প্রথম রিলেশন বলা আছে, যেটা বাঁ দিকে করা আছে, যে এ ইকুয়ালস টু হাফ অফ বি প্লাস সি, এটা বলা আছে, অঙ্কেই বলা আছে। আর ডান দিকে আরেকটা রিলেশন দেখো লেখা আছে যে বি ইকুয়ালস টু a প্লাস সি বাই 4, এই রিলেশনটাও কিন্তু অঙ্কেই বলা আছে। তাহলে
এই দুটোকে যদি আমরা একটু সলভ করার চেষ্টা করি তাহলে আমরা পাচ্ছি আলটিমেটলি 2a ইকালস টু বি প্লাস সি, বাঁ দিকের সম্পর্কটাতে। তাহলে 2a এর ভ্যালু যদি আমার জানা থাকে তাহলে 3a এর ভ্যালু মানে কি, উভয় দিকে আমরা a প্লাস করছি, উভয় দিকে আমরা a অ্যাড করছি, যার ফলে আমরা কি পাচ্ছি 3a ইকালস টু a প্লাস বি প্লাস সি। কেন করলাম এটা, a কেন অ্যাড করলাম, কারণ আমার a প্লাস বি প্লাস সি পাওয়াটা জরুরি ছিল, সেখান থেকে a এর ভ্যালু পাচ্ছি। ডান দিকের সমীকরণে তাকিয়ে দেখো, সেখান থেকেও আমরা b এর ভ্যালু পাচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে a কত পেয়েছে বেশি b এর থেকে। সিম্পল, আমরা জাস্ট সাবস্ট্রাক্ট করব, পেয়ে যাব। নেক্সট অঙ্কে যাচ্ছি। 70-র মধ্যেও সেই একই রকমের একটা রিলেশান দেওয়া আছে, মোটামুটি অঙ্কগুলো পরপর একই রকমের অঙ্ক, তবু আমি দেখিয়ে দিয়েছি। রিলেশানগুলো দেওয়া আছে, সেগুলো আমরা আগে খাতায় নোট করছি যে কীরকম রিলেশান আছে, দেখা যাক। প্রথমে a প্লাস বি প্লাস সিটা বলা আছে যে কত, 600। এবার যে ওপরে যে ইকুয়েশনটা আমরা লিখেছি 40 প্লাস 2a বাই 5 ইকুয়ালস টু 20 প্লাস 2b বাই 7 ইকুয়ালস টু 10 প্লাস 9c বাই 17 ইকুয়ালস টু কে আমরা ধরে নিয়েছি। কেন ধরছি না, এরা একে অপরে যেহেতু সমান, কে এর ব্র্যাকেট অ্যাকচুয়ালি ধরিটা লেখা উচিত ছিল, আমার লেখা হয়নি। তো যাই হোক, সেখান থেকে আমরা আলটিমেটলি a b c এর ভ্যালু পাচ্ছি। তাহলে a b c এর ভ্যালুগুলোর সাম যদি আমরা পুট করে দিই, সেটা আমরা অ্যাকচুয়ালি শেষ অবধি কে এর ভ্যালু পাবো। কে এর ভ্যালু পুট করব কোথায়, যা চেয়েছে সেখানে। কি চেয়েছে, এর শেয়ার চেয়েছে, এর শেয়ারে আমরা পুট করব কে এর ভ্যালু, মান পেয়ে যাব যে এর কতটা শেয়ার ছিল। ঠিক একইভাবে বি এর শেয়ারও বার করতে পারবো, সি এর শেয়ার বার করতে পারবো। দেখো পরপর যে অঙ্কগুলো হলো সব কিন্তু একই রকম ছিল, আমি তবুও করে দিয়েছি, এগুলো তোমরা পারবে আশা করছি। নেক্সট অঙ্কে যাচ্ছি। অঙ্কটা পড়ে নাও। দুটো ভেসেল আছে, ভেসেল এ ভেসেল বি, এবং দুটো ভেসেলেই মিক্সচার আছে। কিসের মিল্ক ওয়াটারের। তাদের রেশিওটাও বলা আছে, একটাতে 4:5 রেশিওতে আছে আর একটাতে 5:1 রেশিওতে আছে। এবার বলছে যে দুটো ভেসেল থেকে কি পরিমাণের মিক্সচার মিক্স করা হলে নতুন যে মিক্সচারটা তৈরি করছি তাতে মিল্ক ইস টু ওয়াটার হবে 5:4। অঙ্কে চলে যায়। ভেসেল এতে 4:5 যদি মিল্ক ইস টু ওয়াটার হয়, তার মানে নিশ্চয়ই আমরা যদি ফ্র্যাকশানে ভাবি বিষয়টাকে, তাহলে মিল্ক আছে 4/9 মানে 4/9 অংশ, আর ওয়াটার আছে 5/9 অংশ। অংশ দিয়ে কেন করলাম সেটা বুঝতে পারবে, সিম্পল হয়ে যাবে আসলে ব্যাপারটা। অংশতে চলে এসেছি। তো ভেসেল বিতে ঠিক একইভাবে 5/6 অংশ মিল্ক আছে, 1/6 অংশ ওয়াটার আছে। এবার আমরা তো কতটা পরিমাণ নিচ্ছি আমরা জানি না দুটো থেকেই, তাহলে আমরা প্রথমটাকে ধরে নিলাম ভেসেল এ থেকে এক্স পরিমাণ মিক্সচার নেওয়া হয়েছে, ভেসেল বি থেকে ওয়াই পরিমাণ মিক্সচার নেওয়া হয়েছে। তাহলে কোয়ান্টিটিগুলো দেখো চেঞ্জ হয়ে, যেগুলো মানে 4/9 লিখছিলাম সেটা 4x/9 লিখছি, কারণ কি ওটা তো এক্সের মধ্যে 4/9 অংশ কতটা, তাহলে 4x/9 ওদিকে 5x/9, এভাবে টোটালটাকে সাজানো হলো। এবার এদের রেশিও আমরা কিন্তু আবার রেশিওতে নিয়ে চলে এসেছি। কেন না, দেওয়া আছে যে যদি এদের যে সাম করা হয়ে থাকে, এদেরকে যদি একসাথে মিল্কগুলোকে একসাথে করা হয়, ওয়াটারগুলোকে একসাথে করা হয়, তাহলে তাদের রেশিওটা বলা আছে 5:4 হবে। সেখান থেকে তাহলে আমরা ক্যালকুলেট করব x:y কত, অ্যান্সার 5:2। 81-এর অঙ্কটা খুব ভালো করে পড়ো, একটু অন্যরকম আছে। 20 লিটার মিক্সচার আছে এবং সেখানে মিল্ক ইস টু ওয়াটার বলা আছে। ইফ, সেকেন্ড লাইনে বলছে যে ইফ 4 লিটার অফ দিস মিক্সচার ইজ রিপ্লেসড বাই 4 লিটার অফ মিল্ক, তারপরে মিক্সচার 20 লিটার থাকা সত্ত্বেও পরবর্তীতে সেটা মিক্সচার আর 20 লিটার থাকছে না, হয়ে যাচ্ছে 16 লিটার। কিন্তু 16 লিটারে রেশিও তো সেম, তাহলে রেশিওটা বলা আছে 5:3। তাহলে মিক্সচার যখন 20 থেকে 16 লিটার হয়ে গেল, সেখানে মিল্কের পরিমাণ কত, 10 লিটার থাকবে, আর ওয়াটারের পরিমাণ থাকবে 6 লিটার। এবার বলছে, অঙ্কের দিকে তাকায় আর একবার, বলছে যে রিপ্লেস করা হচ্ছে কী দিয়ে, মিল্ক দিয়ে রিপ্লেস করা হচ্ছে মিক্সচারটাকে। তাহলে আমরা কোন দিকে প্লাস করছি, চারটাকে, নিশ্চয়ই মিল্কের দিকে। তাহলে 10 ছিল মিল্ক, 10 লিটার মিল্ক ছিল, সেটা হয়ে গেছে 14 লিটার মিল্ক, আর ওয়াটার সেম অ্যাজ আছে, মানে 6 লিটার ছিল, 6 লিটারই আছে।
তাহলে বর্তমানে মিল্ক ইস টু ওয়াটার যা আছে তাদের রেশিও হচ্ছে 14:6, মানে 7:3। খুব সিম্পল ক্যালকুলেশন, শুধু ওই লাইনটাকে বুঝতে হবে। ওকে, নেক্সট অঙ্কে যাই। 85 কিচ্ছু না, এটা টাইম অ্যান্ড ডিস্টেন্সের বিষয়টা আছে এর মধ্যে, যে স্পিডের সাথে টাইমের রিলেশন কি, স্পিড যত বাড়ে টাইম তত কম লাগে, স্পিড যত কমে টাইম তত বেশি লাগে, মানে এরা একে অপরের ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। তাহলে অঙ্কে চলে যাব, ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড বাই টাইম, এটা আমরা জানি। তাহলে স্পিডের সাথে টাইমের রিলেশনটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে স্পিডটা বলা আছে 3:4:5, তাহলে টাইম কত হয়ে যাবে, নিশ্চয়ই তার উল্টো হবে, 1/, হবে। তাহলে 1/3:1/4:1/5, এটাকে যদি একটু ক্যালকুলেট করি তাহলে এটা আসছে 20:15:12। খুব সিম্পল। 89 অঙ্কটা ভালো করে পড়ে নাও, পজ করে, তারপরে অঙ্কে চলে যাব। বলেছে যে গোল্ডের সাথে ওয়াটারের একটা রিলেশন আছে, রেশিও আছে তাদের মধ্যে, কপারের সাথে ওয়াটারের একটা রেশিও আছে। এবার কোন রেশিওতে মেটাল দুটোকে মিক্সড করা হবে এমনভাবে যাতে সেটা 15 টাইমস অ্যাজ হেভি অ্যাজ ওয়াটার হয়। অঙ্কটা এখান থেকে হয়তো ব্যাপারটা ক্লিয়ার হলো না, আমি অ্যান্সারে চলে যাই। গোল্ডের সাথে ওয়াটারের একটা রিলেশন আছে, রিলেশন মানে একটা রেশিও আছে 19:1, আর কপারের সাথে ওয়াটারের রিলেশনটা হচ্ছে, রেশিওটা হচ্ছে 9:1। এবার গোল্ড আর কপারকে কী অনুপাতে মেশানো হবে আমরা জানি না, আমরা ধরে নিতেই পারি যে X:Y অনুপাতে গোল্ড ইস টু কপার মেশানো হলো। তাহলে এক্স গ্রাম গোল্ডে কতটা ওয়াটার থাকবে, আগে যে সম্পর্কটা বানানো আছে সেখান থেকে আমি তো বুঝতেই পারছি যে 19x থাকবে। 1 গ্রাম ওয়াটার হলে 19 গ্রাম গোল্ড হয়, তাই তো? মানে রিলেশনটা হচ্ছে 19 গুণ বেশি, 19 টাইমস। তাহলে এক্স গ্রাম গোল্ডে নিশ্চয়ই 19x ওয়াটার থাকবে। ঠিক একইভাবে ওয়াই গ্রাম কপারে এখানে 9y, মানে ওয়াই যদি কপারের পরিমাণ হয়ে থাকে ওয়াই গ্রাম, তাহলে তার মধ্যে ওয়াটার কত, 9y হয়ে যাবে, কারণ সেটা তো 9 টাইমস। রিলেশন দুটোকে জাস্ট একটু ভালো করে দেখে নাও, তাহলেই হয়ে যাবে। এবার পেয়ে গেছি ওয়াটার দিয়ে যে গোল্ডের সাথে কপারের রিলেশন, সেটা আমরা দুটোই পেয়ে গেছি। এবার সেটাকে আমরা পুট করব কিভাবে, কারণ অঙ্কটাতে তো ওয়াটারের সাথে রিলেশনটা বলা আছে শেষে। তাহলে 19x প্লাস 9y, এটা কি, এই দুটো হচ্ছে ওয়াটার দিয়ে বের করা গোল্ড এবং কপারের টোটাল পরিমাণ। সেটাকে আমরা ইকুয়াল করছি কার সাথে, আলটিমেটলি ওয়াটারের পরিমাণের সাথে ইকুয়াল করছি। তাহলে গোল্ড আর কপারের কতটা নেওয়া হয়েছে টোটাল, দুটো থেকে দুটো আলাদা আলাদা যে মেটাল আছে তাদের কত কত নেওয়া হয়েছে, একটা থেকে এক্স নেওয়া হয়েছে, একটা থেকে ওয়াই নেওয়া হয়েছে। তাহলে টোটাল নেওয়া হয়েছে কত, টোটাল নেওয়া হয়েছে এক্স প্লাস ওয়াই, এবং সেটা জলের কত গুণ, 15 গুণ জল, ওয়াটারের 15 টাইমস। এটাকে একটা ইকুয়েশন বানিয়ে সেটাকে সলভ করা হয়েছে, x:y 3:2 হয়েছে। অঙ্কটা একটু আলাদা, কিন্তু কিছু না, সিম্পল ভীষণ। একটু বোঝার চেষ্টা করবে, আমি বললাম, দরকার হলে আরেকবার রিপিট করবে অডিওটাকে, দিয়ে শুনবে। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। 90 একদম ইজি অঙ্ক, পড়ে নাও, আমি অঙ্কে চলে যাই। হেনের যদি এক্স সংখ্যা ধরে নিই আর কাউ যদি ওয়াই ধরে নিই, তাহলে তাদের হেড কত, এক্স প্লাস ওয়াই, আর তাদের লেগ দিয়ে যদি আমরা ইকুয়েশন তৈরি করি, তাহলে হেনের 2টো লেগ থাকে আর কাউয়ের 4টে লেগ থাকে, তাহলে 2x প্লাস 4y ইকুয়ালস টু 140 বলা আছে। এই দুটোকে সলভ করে নেবো, এক্স আর ওয়াইয়ের ভ্যালু পেয়ে যাব। তাহলে যদি কাউ চেয়ে থাকে সংখ্যা, তাও আমরা অ্যান্সার করতে পারবো, হেন চেয়ে থাকলে সেটারও অ্যান্সার করতে পারবো। ওকে, 98 বলা আছে যে টোটাল একটা ব্যাগে 216 টাকা আছে এবং সেটা 3টে কয়েনের মিক্সচার, তার মধ্যে 1 টাকাও আছে, 50 পয়সাও আছে, 25 পয়সাও আছে। তো 50 পয়সা মানে কি, হাফ টাকা, আর 25 পয়সা মানে কত, 1/4 টাকা। তাহলে আমরা এগুলোকে কেন টাকা হিসেবে বলছি, কারণ এখানে অ্যামাউন্টটা টোটাল টাকারই দেওয়া আছে, 216 টাকা দেওয়া আছে। এবার রেশিওটা আবার বলেছে যে তাদের কয়েনের সংখ্যার একটা রেশিও বলা আছে এখানে।
তাহলে যদি 2:3:4 যদি তাদের রেশিও হয়ে থাকে, তাহলে আমরা যখন ইকুয়েশনটা বানাবো একবারে দেখব যে ইকুয়েশনটা কেমন হবে। চলে যাই অঙ্কে, যে 50 পয়সা 25 পয়সা সমান কত আমি ভ্যালু লিখে নিয়েছি। এবার এক্স ইজ 2:3:4টাকে আমরা কেমনভাবে লিখছি, যদি 1 টাকা একটা থাকে তার ভ্যালু 1, যদি 1 টাকা দুটো থাকে তার ভ্যালু 2, যদি 1 টাকা এক্সট্রা থাকে তার ভ্যালু কত, এক্স। আর যদি 1 টাকা আচ্ছা ওকে, আমি আরেকবার বলি বিষয়টা। এক্সটাকে কেন নিয়ে আসা হচ্ছে, এক্সটাকে নিয়ে আসা হচ্ছে ইকুয়েশনটা তোকে তৈরি করার জন্য, আর কিছু না। আমি ধরে নিলাম যে 1-এর ভ্যালু এখানে এক্স, তাহলে 50 পয়সার ভ্যালু কত, x/2, আর 25 পয়সার ভ্যালু কত, x/4। এবার সেগুলোর যেগুলো সংখ্যা সেগুলো দিয়ে তো আমাকে গুণ করে রাখতে হবে, তবে তো আমি টোটাল ভ্যালু পাবো। টোটাল ভ্যালু পাওয়ার পরে সেটাকে আমরা ইকুয়াল করব কার সাথে, টোটাল যে অ্যামাউন্টটা আছে তার সাথে ইকুয়াল করব, সেটাকে ক্যালকুলেট করব। সেখান থেকে এক্সের ভ্যালু পেলাম কত, 48 পেলাম। অর্থাৎ এখানে 50 পয়সার টোটাল নাম্বারটা তো 3 × x, এখানে এক্সের ভ্যালু 48 পেয়েছি ঠিকই, কিন্তু ওখানে তো রেশিওতে তো বলা আছে 2:3:4, মানে 3 গুণ। আমরা যতটা পেয়েছি তার 3 গুণ আছে 50 পয়সা, তার মানে 144 হচ্ছে 50 পয়সা আছে। ক্লিয়ার? ঠিক একইভাবে এখানে আরেকটা কথাও বলে রাখি, যে যদি বলতো যে 50 পয়সার ভ্যালু এখানে কত, তাহলে নিশ্চয়ই 50 পয়সা যত কটা আছে তার অর্ধেক তার ভ্যালু হতো, অর্থাৎ 72 টাকা তার ভ্যালু হতো। ক্লিয়ার? নেক্সট চলে আসি 104 নাম্বার অঙ্কে। এখানে একটা সম্পর্ক তৈরি করতে হবে, x² ভ্যারিজ ডিরেক্টলি অ্যাজ y³ এবং সেখানে x আর y এর ভ্যালু বলা আছে। অঙ্কে যাই, x² ভ্যারিজ y³, তাহলে x² = k × y³, যেখানে k হচ্ছে একটা ধ্রুবক। তাহলে x আর y এর ভ্যালু পুট করে দিলে আমরা সেখান থেকে k এর ভ্যালু পেয়ে যাব। এবার k এর ভ্যালুটা পুট করলে আবার একটা রিলেশন পাচ্ছি। অঙ্কে অপশানে দেখবো আমরা চেক করে যে এই রিলেশনটা আছে কি না, অবশ্যই থাকবে। নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্কটা আমি একটা উদাহরণ হিসেবে দিয়ে রেখেছি, কারণ অনেকের ডাউট থাকতে পারে যে মাঝখানের যে চিহ্নটা সেটা কি আর সেটার ব্যবহারটাই বা কী। মাঝখানের চিহ্নটা হচ্ছে 0.75 x $5:8, অর্থাৎ এখানে $টা ইকুয়ালস টু রূপে ব্যবহার হচ্ছে। অঙ্কে চলে যাই, 0.75 x $5:8, $টা এখানে ইকুয়ালস টু হিসেবে ব্যবহার করে বাকি আমরা সলভ করব। আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব, এক্সের ভ্যালু বার করব, সেখান থেকে দেখা যাচ্ছে যে 1.2 হচ্ছে এক্সের ভ্যালু। ওকে, তাহলে মোটামুটি রেশিও প্রপোর্শন চ্যাপ্টারটা শেষ হলো। আমি কিছু অঙ্ক আবারও করিয়ে রাখলাম, সব অঙ্ক হলো না অবশ্যই, তবে প্রথমে যেটুকু অঙ্ক অলরেডি করানো হয়ে গেছে সেই কনসেপ্ট দিয়ে আশা করি চ্যাপ্টারটা কমপ্লিট এবার হয়ে যাবে। তোমাদের কাজ গোটা চ্যাপ্টারটাকে কমপ্লিট করা এবং তারপরে আমাকে জিজ্ঞাসা করে নেওয়া যদি কোথাও কোনো ডাউট থাকে। ওকে, থ্যাংক ইউ।